যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং প্রিয় ভূত.com এর শ্রোতাবৃন্দ। আমি মোহাম্মদ রাসেল রানা। আমার বাড়ি মাটিকুমড়া, ঝিকরগাছা, যশোর। বর্তমান মালয়েশিয়ার সেলাঙ্গার স্টেটে কাংপোর্ট এরিয়ার ভেতরে বিশ্বখ্যাত একটি কোম্পানির ওয়্যার হাউসে কর্মরত আছি। আমি গত 29 মে ভূত.com এ অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম। সেখানে একটি বিল্ডিং এর কিছু ছবি এবং বিল্ডিংটি সম্পর্কে এক লাইন ক্যাপশনে লিখেছিলাম। অনেকেই আগ্রহী হয় এই বিল্ডিং এর ঘটনা শুনতে। পার্সোনালি অনেকে মেসেজ কমেন্টও করেছে আমাকে, কিন্তু তখন ঘটনাটি পুরো জানতে না পারায় আপনাকে ইমেইল করতে পারিনি। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, আমি ভালো করে গুছিয়ে লিখতে জানি না এবং বলতেও পারি না। এই কারণে আমি আপনাদের কাছে অনেক ঘটনা পাঠাতে পারি না। যদি আমার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আপনারা রিটাইপ করে নেবেন। আর একটা কথা রাসেল ভাই, আমি ভূত.com এর প্রথম এপিসোড থেকে সাথে আছি। আমি ভূত.com এর একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার। সাবস্ক্রিপশন সিস্টেম চালু হওয়ার পর থেকেই আমি চাই আমার ঘটনাটি শুক্রবারে শেয়ার করা হোক। আপনাদের শো প্রথম যখন শুরু করার সিদ্ধান্ত নেন, সেই সময়টায় আমি নিজেও স্বাধীন অ্যাপে কিভাবে ভূত.com শুনতে হয় স্ক্রিন রেকর্ড করে গ্রুপে পোস্ট করতাম। অনেকের ইনবক্সে জানিয়েছি আপনার নতুন শো সম্পর্কে। আপনার কণ্ঠে ঘটনা শুনে ঘুমায় আমি। নেশা হয়ে গেছে এক প্রকার। ডিউটি টাইমে হেডফোন লাগিয়ে রাতে ঘুমানোর সময় ভূত এফএম, ভূত.com নতুন পুরনো এপিসোড শুনে দিন কেটে যায় আমার। আমি ঘটনায় চলে যাচ্ছি। দিনটি 29 মে, রবিবার। সন্ধ্যার আগ মুহূর্ত আমি যে স্থানে আছি এটা একটি গ্রাম এলাকা। এখানে সব মালয়েশিয়ানদের বসবাস, সাথে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের কিছু মানুষ আছে। তারা বিভিন্ন জায়গায় হোস্টেল করা আছে, সেখানেই থাকে। কেউ কেউ আবার আমার মতো গ্রামের ভেতরে নিরিবিলি পরিবেশে মালয়েশিয়ানদের সাথে কথা বলে তাদের কাছ থেকে রুম নিয়ে থাকে। আমার রুম থেকে 3 কিলোমিটার দূরে প্রতি রবিবার একটি বাজার বসে রাস্তার উপর। মালয়েশিয়ান ভাষাতে এটাকে বলে পাসার মালাম, অর্থাৎ রাতের বাজার। এই বাজারগুলোতে সব ধরনের জিনিস পাওয়া যায় এবং সেটাও অনেকটাই কম মূল্যে। সিদ্ধান্ত নিলাম যে আজ এই বাজারটিতে যাব আমরা। আমি সহ আমার এক কলিগ, তিনিও বাংলাদেশি। রওনা দিব বলে রেডি হলাম। আমার রুমের নিচে আসলাম, কিন্তু গ্র্যাব করে আমরা কোনো গাড়ি পাচ্ছি না। 20 মিনিট অপেক্ষা করার পরে সিদ্ধান্ত নিলাম আমরা সাইকেল চালিয়ে যাব। বিকেলে গ্রামের প্রকৃতি উপভোগ করতে করতে যাব। তারপর সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। 2 কিলোমিটার যাওয়ার পরে একটি অদ্ভুত পরিত্যক্ত 2 ব্লক বিশিষ্ট বিল্ডিং আমাদের নজরে পড়ে। আমি আমার কলিগকে অবাক হয়ে বিল্ডিংটি দেখিয়ে বলি, মালয়েশিয়ায় এমন পরিত্যক্ত বিল্ডিং আগে কখনো নজরে পড়েনি। বিল্ডিং এর ওপর গাছ জন্মে গেছে, বিভিন্ন স্থানে বড় বড় গাছ হয়ে গেছে। আমার কলিগ বলছে, কেমন অদ্ভুত তাই না ভাইয়া বিল্ডিংটা? আমি বিল্ডিংটি দিনের বেলাতে দেখেও ভয়ে গা ছমছম করে উঠল। তখন রোড দিয়ে একটি মোটরসাইকেল আসলো এবং আমাদেরকে ওখানে দেখে তিনিও আমাদের কাছে আসলো। ভদ্রলোকটি বলা শুরু করলো, তোমরা এখানে কি করো আর এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে চলে যাও তোমরা। এখানে কিন্তু হান্তু আছে, অর্থাৎ জিন আছে। লোকটির হঠাৎ এসেই এমন কথা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমি বললাম, ভাই এখানে সমস্যাটা কি হয়েছিল যার জন্য এখানে একটি মানুষও থাকে না, পরিত্যক্ত করে দিয়েছে? লোকটি বলল, আমার নাম হাসিব, তোমাদের দুজনের নাম কি? তারপর আমাদের নাম বললাম। তিনি বললেন, চলো আমরা এখানে না দাঁড়িয়ে সামনে একটা ক্যান্টিনে যেয়ে বসে কথা বলি। হাসিব ভাইয়ের বয়স 35 থেকে 40-এর ভেতরে হবে। তিনি একটি মিলু আইস নিলেন এবং খেতে খেতে বলা শুরু করলেন আমাদেরকে। 2001 তখন আমি এই এলাকাতে আসি। তখন তো এত বাড়ি ছিল না এই এলাকাতে, পুরোটাই বন জঙ্গল। শুধু ওয়েস্টপোর্ট এরিয়াতে অনেক মানুষ দেখা যেত। অনেক দেশের মানুষ চাকরি করত পোর্টে। ওই যে বিল্ডিংটা দেখছো, ওটা আমাদের পুরনো বিল্ডিং। আমার মনে হয় আমি শুনেছি মানুষের কাছে বিল্ডিংটি তৈরি 1975 সালে। এই বিল্ডিং এর আশেপাশে কেউ যেতে চাইতো না। সবাই মনে করে ওখানে গেলে ওদিকে তাকিয়ে দেখলে সে অসুস্থ হয়ে যায় এবং তার মধ্যে সুইসাইড টেন্ডেন্সি আসে। আমি এইসব বিশ্বাস করি না, কিন্তু তোমরা বুঝতে পারবে আসলে কি সত্যি এমনই হয়। আজ রাতে সাবধানে থাকবে তোমরা এবং সূরা কালাম পড়ে ঘুমাবে। হাসিব ভাইয়ের মুখে এমন ঘটনা শুনে আমরা প্রচুর ভয় পেয়ে যাই। তারপর তিনি আবার বলা শুরু করলেন, 2002 সালে কোনো এক মাসের শেষের দিকে
কোন মাস হবে হঠাৎ শুনি কেউ একজন ফাঁসি দিয়ে মারা গেছে ওই বিল্ডিং এ। তার পোস্টমর্টমের রিপোর্ট অদ্ভুত। একটা বিষয় সামনে আসলো, লাশের দেহের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ যেমন কলিজা, ফুসফুস কিছু নেই। তারপরের মাসে আবারও শুনি একই কথা, এক কম্বোডিয়ান ফ্যামিলি, এক মেয়ে সদস্য ছাদের ওপর থেকে পড়ে মারা গেছে। এমন পরপর 4 জন মারা গেল ওই বাড়িটায়। ফাঁসি বা ছাদের ওপর থেকে পড়ে আত্মহত্যা করা হলেও সবারই পোস্টমর্টম রিপোর্টে একই বিষয় উঠে এসেছে যে তাদের দেহের ভেতরের কিছু অর্গান মিসিং। অত্র এলাকায় হেড়িক পড়ে গেল রুমা বুনু দিরি বা সুইসাইড বিল্ডিং নামে। বিল্ডিং এ যারা থাকতো তারা সবসময় আতঙ্কের ভেতরে থাকতো, এবার জানি কে মারা যাবে এটা ভেবে। কিছুদিন পরেই একজন মারা গেল, সেও গলায় ফাঁসি দিয়েছিল। তখন এলাকাবাসী বাড়িটিকে অভিশপ্ত বাড়ি বলে গণ্য করত। কেউ বলতো এই বাড়িটা হওয়ার আগে এখানে জিনেরা থাকতো, আবার কেউ কেউ বলতো এই বাড়িটিকে সহ মানুষগুলোকে ইলমু হিতাম বা কালো জাদু করা হয়েছে। একটা সময় বিষয়টা পুলিশের নজরে আসলো এবং তারা তদন্ত শুরু করে দিল কেন এই বাড়িটিতে এমনটা হচ্ছে। যে পুলিশগুলো এখানে আসতো তদন্ত করতে তারা একটা সময় আসা বন্ধ করে দিল। জানে না কেউ পুলিশ কেন আসছে না। মাসের নির্দিষ্ট কিছু দিন কেউ ঘুমাতো না, কারণ যতগুলো সুইসাইড হতো এই দিনগুলোর মাঝেই হতো। প্রতি মাসের 14 থেকে 22 তারিখের মাঝে সুইসাইড হতো। আর এই সময়টা করিডোর দিয়ে লাফালাফি, কান্না, হাঁটাহাঁটি, গোঙানি বিভিন্ন শব্দ পেত এবং আশেপাশের মানুষগুলো সেগুলো শুনতে পেত। যারা ওখানে থাকতো তাদের দিনগুলো অনেক ভয়ে কষ্টে কাটতো আর সবাই অসুস্থ হয়ে যেত। একটা সময় বিল্ডিং ছেড়ে সবাই চলে গেল। বিল্ডিং কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলো কেন এমনটা হয়। তারা একজন হুজুরকে আনলেন, তিনি আবার ছিলেন ইন্দোনেশিয়ান মালাও। হুজুর আসার পর বিল্ডিং এর সবকিছু ঘুরে ঘুরে দেখলেন এবং বিভিন্ন জায়গায় কাগজে লিখে টাঙিয়ে রাখলেন আর সবাইকে বললেন আজ আমাকে এখানে থাকার ব্যবস্থা করুন। কিন্তু হুজুরের কথায় কেউ সম্মতি দিল না। হুজুর বললেন, আপনারা আমাকে থাকতে না দিলে আমি বিষয়টা বুঝতে পারবো না, আর আমাকে নিয়ে ভাববেন না, আমার কিছু হবে না, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। কর্তৃপক্ষ হুজুরের জন্য খাবার পানি সহ দ্বিতীয় তলায় একটি রুম ঠিক করে দিলেন। এবার ঘটনাটি সবাই হুজুরের মুখে শুনেছেন। হুজুর বলছেন, আমি আমার জন্য যে রুমটা কর্তৃপক্ষ থাকতে দিয়েছেন ওখানেই অবস্থান করছিলাম এবং আমার মতো করে আমল করছিলাম। একটা সময় এশার আজান দিল আর আমি নামাজ পড়ার জন্য বাথরুমে অজু করতে গেছি। হঠাৎ আমার চোখ গেল বাথরুমের ছোট জানালায়, আর আমি তখন দেখতে পাই রক্তের রঙের মতন আগুন জলজল করছে দুটো চোখ। সে আমার দিকে তাকিয়ে রইল আর আমি তার দিকে একটি সূরার আয়াত পড়লাম আর হান্তুটি লাফ দিয়ে ভ্যানিশ হয়ে গেল। বুঝতে পারলাম অনেক শক্তিশালী হান্তুর সাথে আমাকে লড়াই করতে হবে। অজু শেষে নামাজ পড়ে আমার মতো করে আমল আবার শুরু করে দিলাম। একটা সময় আমার আশেপাশে অনেক মানুষের অস্তিত্ব বুঝতে পারছি। হঠাৎ এক কড়কড় আওয়াজে বলল, চোখ খুলবি না। আমি সাহসী হলেও আমার শরীরটা তার কণ্ঠ শুনে ঝাঁকি দিয়ে উঠল। আগে অনেক জিন ছাড়িয়েছি, অনেক বাড়িতে সমস্যা দূর করেছি, কিন্তু এমন ভয়াবহ কণ্ঠস্বর শুনিনি। আমি বললাম, তুই কোথা থেকে এসেছিস আর এইবার মানুষের সাথে এমন আচরণ করছিস কেন? তখন অনেক মানুষের গুনগুন কথা বলার আওয়াজ শুনতে পারছি। তাদের মধ্যে একজন বলছে, একে মারলে তো আমাদের মাঝে ভাগ করেও সবার ভাগে পৌঁছাবে না। আমি তখন ধমক দিয়ে উঠলাম এবং রুমের ভেতরে সবাইকে বন্ধ করে ফেললাম। তারপর তারা আমাকে বিভিন্ন কায়দায় ভয় দেখাতে লাগলো। এরপর আমি তাদেরকে দুর্বল করে জিজ্ঞাসাবাদ শুরু করলাম, তোরা কতজন আছিস সেখানে? হান্তু বলল, আমরা 11 জন আছি। তোরা কেন এই বাড়িতে এইসব কর্মকাণ্ড চালাচ্ছিস আর এই মানুষগুলোকে কেন মারলি? তারা কি করেছিল তোদের? তখন সেই কর্কশ কণ্ঠের জিনটি বলল, আমরা হোয়াং এর সাথে থাকতাম। হোয়াং ইলমু হিতাম কালো জাদু চর্চা করত। আমি ওর সাথে 15 বছর ধরে আছি। আমার পুজো করত আর আমাকে ভোগ দিত। আমি তার বিনিময়ে যেটা করতে চাইতো তাকে সেটাতেই সফল করেছি। কিন্তু এই মালয়েশিয়া আসার পর ও আমাকে ভুলেই গেছে। আমার পূজাও করে না, আমাকে ভোগও দেয় না, আমাকে 2 মাস ধরে ডাকে না। একটা সময় আমি নিজেই চলে আসি ওর কাছে। হোয়াং আমাকে বলে, তুমি আর আমার কাছে আসবে না, আমি আর এইসব কাজ করব না। আর এখানে কেউ তেমন আমাকে চেনে না যে তারা আমার কাছে সাহায্যের জন্য আসবে। আমি হোয়াং এর কথা শুনে ক্ষিপ্ত হয়ে যাই। আমি ওকে বলি, তুই আমাকে দিয়ে কোনো কাজ করাবি না ঠিক আছে, কিন্তু প্রতি মাসে আমাকে তোর ভোগ দিয়ে যাওয়া লাগবে, না হলে আমি তোর স্ত্রী, তোর সবাইকে মেরে ফেলবো।
হোয়াংয়ের ক্ষমতা ছিলাম শুধু আমি। ও তো উল্টাপাল্টা মনে মনে ফিসফিস করত আর মানুষকে বোকা বানাতো যে ও সব পারে, কিন্তু ও আমাকে পুজো করত আর ভোগ ম্যানেজ করে দিত, আর আমি ওর সব কাজ করে দিতাম। এই কারণে ও আমাকে কখনো আটকাতে পারত না। আমার ভয়ে এই বিল্ডিং এর এক এক সদস্যের সাথে দেখা করত এবং আমার দেওয়া একটা তেল লাগিয়ে দিত। এতে করে আমি সেই মানুষকে আমার বশে আনতে পারতাম। এইভাবে প্রতি মাসে একজন করে আমার ভোগে পরিণত করতাম। হুজুর বললেন, হোয়াং এখন কোথায়? হোয়াংকে আমরা গত রাতে মেরে ফেলেছি আর ওর লাশ অমুক জায়গায় জঙ্গলে ফেলে রেখেছি। হুজুর বললেন, তোর সাথে বাকি 10 জন কারা? এরা এখানে এই বিল্ডিং এর পাশেই থাকে। ওরা আমার মতো শক্তিশালী জিন না, ওরা আমার গোলামি করে। আমি যেটা বলি সেটা করে, আর আমি এর বিনিময়ে আমার খাদ্য সংগ্রহ করি। হুজুর তারপর তার রিচুয়াল বাড়াতে শুরু করলো এবং বলল, তোরা এখান থেকে চলে যাবি, কিন্তু তারা রাজি না। সেই কর্কশ কণ্ঠের জিন হুজুরকে নানানভাবে শাসাতে লাগলেন এবং রিচুয়াল বন্ধ করতে বললেন, কিন্তু হুজুর তার মতো করে তিনি চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে জিনগুলোকে বশে আনেন এবং তাড়াতে সক্ষম হন। হুজুর ফজরের নামাজ পড়ে আসলেন, বিল্ডিং কর্তৃপক্ষের কাছে কল দিলেন। তারা আসার পর বলল, হুজুর, রাতে আমরা সবাই কিছুটা দূরে অবস্থান করছিলাম, তখন ভেতর থেকে এমন ভয়ানক আওয়াজ আসছিল, ভয়ে আমরা যে যার মতন দৌড় দিয়েছি। হুজুর বললেন, এখন থেকে আর কোনো সমস্যা হবে না, ওরা চলে গেছে, আর আমাদের একটা কাজ বাকি আছে। অমুক জায়গায় ওই জঙ্গলে যেতে হবে হোয়াংকে খুঁজতে। তারা জঙ্গলের কাছে যাওয়ার পরে হোয়াংয়ের লাশটা জঙ্গলে যাওয়ার রাস্তার উপরে পেলেন। পুলিশকে খবর দেওয়া হলো। বিল্ডিং কর্তৃপক্ষ জানতে পারলেন পোস্টমর্টম রিপোর্টে বাকি লাশগুলোর মতো হোয়াংয়ের দেহের ভেতরে কিছু নেই। তারপর অত্র এলাকায় জানাজানি হয়ে গেল বিষয়টা। ঘটনা এখানেই শেষ না, এরপরও অনেক কিছু ঘটেছে এই বাড়িটায়। পুলিশ একটা সময় বাড়িটা সিল করে দেয়। তারাও বিশ্বাস করত বাড়িতে মানুষ থাকলে তাদের ক্ষতি হতে পারে। আপনারা সবাই জানেন মালয়েশিয়া মুসলিম দেশ, তারা বিশ্বাস করে জিনকে, আর এটাও সত্যি যে তাদের দেশে জিন অনেক বেশি। জানি না সিল করার পেছনে এটাই মেইন কারণ ছিল কিনা, কিন্তু হাসিব ভাই এটাই বলেছিল। 2 বছর পর বিল্ডিংটি একটি চাইনিজ কোম্পানি নতুন ভাবে সংস্করণ করে। তারপর এখানে আবার মানুষকে ভাড়া দেওয়া হয়। বিল্ডিং এ ফার্স্টের দিকে ভাড়া হতো না, এক পর্যায়ে 13টা ফ্যামিলি থাকা শুরু করলো বিল্ডিংটিতে। কিছুদিন পর আবার চলে যায়, নতুন মানুষ আসে, এইভাবেই চলতে লাগলো। চাইনিজ কোম্পানিটি বিষয়টি জানার চেষ্টা করেন কেন তারা চলে যায়। পরে যতদূর শোনা যায়, বিল্ডিংটায় যারাই থাকে তাদের প্রত্যেকের সাথে অদ্ভুত ঘটনা ঘটে, আর মাসের বেশি অংশ তারা সবাই অসুস্থ থাকে। সেখানে একটা ইন্ডিয়ান মেয়ে ছিল, তার নাম হাসিব ভাই জানে না। ঘটনা বলার সুবিধার্থে তার নাম দীপা ধরে নিলাম। দীপা কাজ ছুটি হলে ফিরতে 10টা বেজে যেত। দীপা আর দীপার স্বামী একসাথে থাকতেন, কিন্তু তাদের কাজের স্থান আলাদা ছিল। দীপা একদিন কাজের অনেক প্রেসার থাকায় সেই দিন কাজ করে ফিরতে 11টার বেশি বেজে যায়। তার রুম ছিল 3 তলায়। সে তার গাড়িকে পার্ক করার পর যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে, তখন দীপা লক্ষ্য করেন সিঁড়িতে কে যেন আছে। পুরো সিঁড়ি ব্লক করে রেখেছে, আর তার চোখ দুটো আগুনের মতো। দীপা ভয় পেয়ে যায় এবং সেই অবয়বটা মুহূর্তের মধ্যে দীপার সামনে চলে আসে। দীপা তখনই জ্ঞান হারিয়ে ফেলে। অবয়বটার মুখের বর্ণনা এমন, মুখটা মনে হয় চুপসে আছে চোয়ালের সাথে, আর চোখের কোটরে আগুন জ্বলছে। তার চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। দীপার জ্ঞান ফিরে আসে, মানুষের একটানা মন্ত্র পড়ার মতো করে কথা শুনে। দীপা অনেক ভয় পেয়ে যায়, আর তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। দীপা বলে, আমি তখন পাথর হয়ে গিয়েছিলাম, শুধু আমার চোখের পাতা ওঠানামা করছিল, তাছাড়া আমার শরীরের কোনো অঙ্গ কাজ করছিল না। দীপা খেয়াল করলেন তার আলমারির সোজাসুজি ঘরের মাঝে একজন লোক বসে আছে, কয়েকটি মানুষের মাথার খুলি নিয়ে, এবং সে যেন কি একটা পড়ছে। লোকটি মালয়েশিয়ান ভাষায় দীপাকে কিছু অখ্যাত ভাষায় গালি দিল। দীপা ভয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলো। তারপর সেই লোকটি উঠে দীপাকে একটি কালো রঙের পানি দিয়ে সারা শরীর ভিজিয়ে দিল আর বলল, আজ তোকে নিয়ে যাব। দীপা এটা শুনেই অজ্ঞান হয়ে যায়। এদিকে দীপার স্বামী অনেকক্ষণ যাবৎ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন। বিল্ডিং এর সব মানুষ উঠে আসছিলেন তার স্বামীর চিৎকার শুনে। একটা সময় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আসার পরে দীপাকে উদ্ধার করেন আর হসপিটালে নিয়ে যান। তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে জানান। ওই বিল্ডিং এর প্রত্যেক মানুষ শোনার পরে তারাও স্বীকার করেন তাদের সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে এবং অসুস্থ হয়ে যায়। কিছুদিন পরে বিল্ডিং ছেড়ে সবাই চলে যায়। তারপর বিল্ডিংটি আবার পরিত্যক্ত করে দেয়া হয়। সবাই এখনো বিশ্বাস করেন ওই বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তার উপর হান্তুর নজর পড়ে যায়, আর
অসুস্থ হয়ে যায় সবাই, ভেতরে সুইসাইড করার ইচ্ছে জেগে ওঠে। বিল্ডিংটি আসলেই অনেক ভয়ানক লাগে। আমার কাছে ছবি আছে, গ্রুপেও পোস্ট করেছি ছবিগুলো। রাসেল ভাই, ছোট একটা ঘটনা বলি। 29 মে আমি ওই বাড়িটি দেখি এবং কিছু ছবি তুলি আর হাসিব ভাইয়ের কাছে ঘটনা শুনি। ওই দিন আমি 11টা পর্যন্ত ওই বাড়িটাতেই থাকি। বাড়িটার সামনে খুব সুন্দর একটা বাগান এবং অনেকগুলো বসার জায়গা বানানো আছে। আমি ওখানে অবস্থান করছিলাম, আমার এক নেপালি ফ্রেন্ডের সাথে গল্প করছি ওই সময়টায়। তারপর রুমে যেয়ে শুয়ে পড়ি সূরা কালাম পড়ে। সকালে উঠে ডিউটিতে গেলাম। ডিউটি শেষে রুমে আসার পর ভয়ানক এক কথা শুনলাম। আমার সাথে থাকা আমার দূর সম্পর্কের মামা থাকতেন। সে আমাকে বলল, মামা গতকাল রাতে আমি একটু ভয় পেয়েছি। আমি বললাম, মামা কি হয়েছে আপনার? মামা বললেন, গতকাল রাতে আমি যখন 9:45 দিকে রুমে আসি দেখি তুমি আঁটো হয়ে শুয়ে আছো তোমার বেডে। পরে আমি যখন তোমার বেডে শুয়ে পড়ি তখন একটা মেসেজ তোমাকে পড়ে নিব বলে ডাক দিচ্ছি, তাকিয়ে দেখি তুমি নেই। আর রুম থেকে বের হলে তো দরজা আওয়াজ হবে। হঠাৎ মনে পড়ল তোমাকে আমি নিচে দেখে এসেছি। আমি বললাম, মামা আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? এই নিয়ে মামার সাথে অনেক তর্কাতর্কি হয়েছে, কিন্তু মামা শিওর দেখেছেন এবং তার কথা আমার বিশ্বাস করতে হলো। আমি জানি না এটা কি ওই বাড়িটি দেখার ফলে হয়েছে কিনা। আমি যেখানে আছি এখনো সমস্যা আছে, কারণ আমার বাড়ির পিছনে যত দূর চোখ যায় শুধুই জঙ্গল। আমি জানি না এই ঘটনার সত্যতা সম্পর্কে। হাসিব ভাই বলেন আমাকে এর সবই সত্যি। আমি চাইলে আরো কয়েকজনকে জিজ্ঞাসা করতে পারি। আর এই ঘটনায় এই এলাকার অনেকের কাছে জানা পরিচিত। নতুন বাসিন্দা যারা তারা প্রায় সবাই জানেন এই বাড়িটি সম্পর্কে। আর এই ঘটনা সম্পর্কে আর কাউকে জিজ্ঞেস করার মতো সময় ছিল না। আমার 2টা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ঘটনাটি পুরো শোনার জন্য। ঘটনাটি সংগ্রহ করতে একটু সময় লেগেছে, কারণ সপ্তাহে আমার একদিন ছুটি। 2 রবিবার আমাকে হাসিব ভাইয়ের সাথে দেখা করতে হয়েছে ঘটনাটি শোনার জন্য। হাসিব ভাই অনেক ভালো মানুষ মনে হলো আমার, আর আমি তাকে বিশ্বাস করি। ঘটনার মাঝে এক্সট্রা কিছু অ্যাড করিনি, যেমনটি শুনেছি তেমন ভাবেই বর্ণনা করলাম। ঘটনাটি মালয়েশিয়ান ভাষায় আমি শুনেছি। আমি জানি লেখায় অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। আমি শুরুতেই রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এপিসোড 77, 78, 79-তে আমার 3টি ঘটনা পড়ে শোনাবার জন্য। এত ইন্সপিরেশন পেলে আসলে ঘটনা কালেক্ট করার ইচ্ছা অনেক বেড়ে যায়। যাই হোক, রাসেল ভাই, ফিরে আসি আজকের ঘটনা কালেক্ট করার কথায়। আমার মনে আছে আমি এপিসোড 77-এ একজন খ্রিস্টান ফাদারের এক্সরসিজমের ঘটনা শেয়ার করেছিলাম। আমার ঘটনাটি আমার কাছের কয়েকজন মানুষ পছন্দ করে আমাকে বলেছিল আমি যেন এরকম ঘটনা আরো শেয়ার করি। আসলে খ্রিস্টান ফাদারদের ঘটনা বাংলাদেশে তেমন একটা শোনা যায় না, তাই কোথা থেকে কালেক্ট করব ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম ঘটনা কালেক্ট করার জন্য। কিন্তু হতাশ হয়ে ফিরি। শহরের চার্চ আর কয়েকটি বাইরের চার্চে গিয়েও কিছু পাইনি। হয়তো ওনারা বলতে চান না, তাই এড়িয়ে যান আমার কথায়। কিন্তু কে জানতো ঘটনা আমার চোখের সামনেই ছিল। কেন বলছি শুনুন তবে। আজকের ঘটনাটি শুনি আমার এক বন্ধুর কাছে। ওর নাম আমি ছদ্মনাম হিসেবে সাইমন বলছি। আমি ঘটনা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একদিন আমাদের গ্রুপ চ্যাটে মেসেজিং করছিলাম। তখন হঠাৎ করে সাইমনের আইডি আমার চোখে পড়তে ওকে মেসেজ করি এবং বলি যে ওর কাছে কোনো ঘটনা আছে কিনা, কারণ সেও একজন খ্রিস্টান। ও বলে 10 মিনিট পর আমাকে কল করবে। কিছুক্ষণ পর সে আমাকে কল করে বলল যে তার কাছে তার গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদুর একটা ঘটনা রয়েছে যা ঘটেছিল 60-এর দশকে। তার দাদা এখন বেঁচে নেই, কিন্তু সাইমন আমাকে বলেছে তার দাদা জীবদ্দশায় এমন অনেক ঘটনা বহুবার তার নাতনি নাতনিদের বলেছিলেন। আমি তৎক্ষণাৎ সাইমনকে দেখা করতে বলি। সাইমন রাজি হয়ে যায়। সে আগামীকাল অর্থাৎ 2 আগস্ট সন্ধ্যায় আমার সাথে দেখা করবে বলে জানায়। সেদিন রাতে উত্তেজনায় বসে আমার কিছু ভালো লাগছিল না। ভোরের আজান হবার পর আমি ঘুমিয়ে যাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতে থাকি। সন্ধ্যার আগে আগেই বাসা থেকে বেরিয়ে টিউশনিতে গিয়ে ছাত্রদের পড়া শেষ করে সাইমনের সাথে দেখা করব ভেবেছিলাম। কিন্তু সেদিন আমার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি আর বেশি সময় পড়াতে পারিনি। মাগরিবের আজানের পর আমি সাইমনকে কল করি। সে আমাকে বলে সে থানার ঘাট আসবে আর
তার নাকি 30 মিনিট সময় লাগবে। থানার ঘাট আমার টিউশন এরিয়া থেকে বেশ দূরে না হওয়ায় আমি খুশি হলাম আর হেঁটে হেঁটে চলে গেলাম সেখানে। থানার ঘাটে পৌঁছে আমি আমার পরিচিত চায়ের দোকান থেকে চা বানিয়ে নিয়ে নদীর পাড়ে একটা সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম। যেহেতু লকডাউন, তাই শহরের ভেতর দেখা করা যায়নি। কিছুটা নিরিবিলি হওয়ায় থানার ঘাট আমার বেশ ভালো চয়েস বলে মনে হলো। এদিকে মানুষও কিছুটা কম থাকায় ঘটনা শুনতে বেশ সমস্যা হবে ভেবে আমি খুশি হচ্ছিলাম। আমি বসে আছি 10 মিনিট, হঠাৎ আমার ফোনে কল এলো সাইমনের এবং সে বলল সে চলে এসেছে। আমার লোকেশন থেকে কয়েক কদম দূরে থাকায় আমি ওকে সামনে এগোতে বললাম। দোকানে এসে ওর জন্য চা নিয়ে বসলাম। সাইমন এলো, কুশল বিনিময় করে চা খেতে দিলাম আর জিজ্ঞাসা করলাম ওর দাদার ঘটনা কি। ওকে এও বলি যে আমি ভূত.com ঘটনাটি শেয়ার করব, তার অনুমতি আছে কিনা। সে তখন আমাকে একটাই শর্ত দিল যে তার নাম, তার জায়গা গোপন রেখে আমি যদি শেয়ার করতে পারি তবেই সে আমাকে ঘটনাটি বলবে। আমি রাজি হয়ে যাই আর ওকে শুরু করতে বলি ওর দাদুর ঘটনাটি। সাইমন চা খেতে খেতে ঘটনাটি বলেছিল ওর দাদুর ভাষায়। আমিও ঘটনাটি ওর দাদুর ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি আর অনিচ্ছাকৃত ভুলের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন চলে যাই সাইমনের দাদা এরিকের ঘটনায়। আমার নাম এরিক। আমার বাবা একজন কৃষক ছিলেন আর উনি ছোটবেলা থেকেই ওনার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে কবিরাজি দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। আমার দাদু ও আমার বাবা এলাকার অনেক নামী ব্যক্তি ছিলেন। মানুষের রোগ ব্যাধির চিকিৎসাও তারা করতেন। আমার দাদু ডেভিলের আসরের চিকিৎসাও করতেন। আমার বাবা দাদুর কাছ থেকে শিখে একই সাথে তারা দুজন মিলে এই কাজগুলি করতেন। বিনিময়ে ওনারা কোনো টাকা পয়সা না নিয়ে ভাতের চাল, ধান এবং শাকসবজি নিয়ে থাকতেন। গ্রামের মানুষও তাদের ওপর বেশ খুশি ছিল। একদিন গ্রামে এক ভিনদেশী লোকের আগমন ঘটে, একজন শয়তানের পূজারীর। সে আমাদের এলাকার চার্চ থেকে কিছুটা দূরে তার আস্তানা করে বসে। কবিরাজ গ্রামে এলে তাকে সেখান থেকে তাড়ানোর মতো সাহস কারো ছিল না, কারণ তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সে মানুষের ইচ্ছা নাকি পূরণ করে দিতে পারত, আর সে যার ইচ্ছা পূরণ করত তাকে নাকি খুব বড় কিছু বা খুব কঠিন কিছু দিয়ে সেই ইচ্ছের দাম চুকাতে হতো। আর তার বাসস্থান সে খুব ভয়ঙ্করভাবে সাজিয়েছিল বলে সবাই বলতো। ছনের ঝুপড়ির ছাদের ওপর শিংওয়ালা কোনো এক কঙ্কালের মাথা পতাকার মতো একটি স্ট্যান্ডে লাগানো ছিল। সেই কবিরাজ সেখানে একা থাকলে আশেপাশের মানুষ গেলে শুনতে পেত সে অনেকগুলো মানুষ একসাথে মন্ত্র পড়লে যেমন শোনা যায় ঠিক তেমন শোনা যেত। আর ঝুপড়ির ঘরের চারপাশে সাদা কোনো কিছুর গুঁড়োর ঘের দেওয়া ছিল, আর ঘেরের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো। আর তার বাসস্থান সামনে দিয়ে গেলে অনেকেই শুনতে পেত কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে আর ফিসফিস করে বলছে, এসো আমার কাছে, যা চাইবে তাই পাবে, এসো 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 আমার কাছে। এসব শুনে মানুষ ভয় সেখানে যেত না। এদিকে গ্রামের এক দম্পতি ছিল। আমাদের আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায় বাবার নামে কম লোকে চিনত, তাই সেই দম্পতি স্ত্রীর নামে অর্থাৎ মেরি দম্পতি হিসেবে সবাই চিনত। মেরি দম্পতির বিয়ের 7-8 বছরেও তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা প্রচণ্ড ধর্মভীরু হওয়ায় নিয়মিত চার্চে গডের আরাধনা করত আর ভালো ভালো কাজ করত। কিন্তু এক পর্যায়ে গডের ওপর তারা রুষ্ট হয়ে যান আর চলে যান সেই শয়তানের পূজারীর কাছে, কারণ এত আরাধনার পর গড তাদের কোনো সন্তান দেননি। কিন্তু তারা জানতেন না যে গডের ওপর আস্থা হারিয়ে তারা শুধু নিজেদের বিপদই না, পুরো গ্রামের জন্য বিপদ ডেকে এনেছেন। তারা সেই শয়তানের পূজারীর কাছে একটি বাচ্চার জন্য আকুল আবেদন করতে থাকে, আর সেই কবিরাজ তাদের সাহায্য করবে বলে জানায়। কিন্তু এর জন্য তাকে খুব বড় একটি কঠিন কিছু করতে হবে সেটা জানায়। সন্তান প্রাপ্তির প্রবল ইচ্ছায় তারা কি দিতে হবে না ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। কবিরাজ তাদের 1 মাস পরে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় আসতে বলে, আর কিছু জিনিসের কথা বলে যা তাদের জোগাড় করে আনতে বলা হয়। সেগুলো ছিল সদ্য জবাই করা মহিষের মাথা, কেরোসিন তেল, ভেড়ার লোমের সলতে আর একটা সম্পূর্ণ সাদা ছাগলের বাচ্চা যার বয়স 5 মাসের বেশি হওয়া যাবে না। মীর দম্পতি সব জোগাড় যন্ত্র করে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদের একটি গোল বৃত্তে বসতে বলে। তারা বৃত্তে
বসার পরে কবিরাজ সেই মহিষের মাথা কেরোসিন তেলে ডুবিয়ে রাখে, আর কিছুক্ষণ পর সেটি তুলে বৃত্তের মাঝে ভেড়ার লোমের সলতে দিয়ে মুড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছু রিচুয়াল করে সেই সাদা ছাগলটিকে স্যাক্রিফাইস করে, 2টা মাটির পেয়ালায় রক্ত রেখে সেই আগুন থেকে কিছুটা ছাই তুলে পেয়ালায় মিশিয়ে খেতে বলে। খাওয়া শুরুর আগে কবিরাজ তাদের বলে যখন সময় আসবে সে তাদের কাছে তার পাওনা চাইবে, আর সেই পাওনা তাদের দিতেই হবে। কিসের পাওনা জিজ্ঞেস করলে কবিরাজ বলেন তাদের সন্তান হবে কবিরাজের রিচুয়ালের মাধ্যমে, তাই তার পেমেন্ট হিসেবে তাকে কিছু দিতে হবে, কিন্তু কি দিতে হবে সেটি নাকি কবিরাজ সময় এলেই চাইবে। মেরি দম্পতি রাজি হলে তাদের রক্ত খাওয়ানোর পরে কবিরাজ বলে আজ ভোর রাতে তাদের বাসার পেছনের জমিতে একটি পাখি মরে থাকবে, তারা যেন সেটিকে নিয়ে এসে ভালোভাবে রান্না করে সেটি দুজন মিলে খায়। তারা সম্মতি জানিয়ে চলে যায় সেদিনের মতো। এরপর 1 মাস কেটে যায়। একদিন মেরি ফ্যামিলির বাসা থেকে আমাদের বাসায় মিষ্টি আসে। এত জলদি ফল পেয়ে খুশিতে তারা যেন আত্মহারা হয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, আর মেরি ফ্যামিলির ঘর আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটার নাম তারা মারিয়া রাখে। মেয়েটি জন্মের পর তার বাম কাঁধে একটি জন্ম দাগ দেখতে পায় তারা, যা ছিল একটি অর্ধচন্দ্রাকৃতি। আস্তে আস্তে 7 বছর কেটে যায়। মারিয়াও বড় হতে থাকে, আর মারিয়ার বাবা মা সেই কবিরাজের কথা ভুলে যায়। কিন্তু মারিয়ার 7 বছর পূর্ণ হবার পর মারিয়ার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে খুব রাতে সে একা বাইরে বেরিয়ে যেত, রুমে কারো সাথে কথা বলতো না, আর একা খেলতো। তার মা বাবা এটা দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলে। মারিয়া নাকি তখন খুব ভায়োলেন্ট হয়ে যেত আর চিৎকার করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মারিয়া এছাড়াও সন্ধেবেলা নাকি সেই কবিরাজের বাড়িতে চলে যেত। মারিয়ার ভেতর কোনো সমস্যা আছে এই ভেবে মারিয়ার মা বাবা তাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়, আর কবিরাজ তাদের যা বলে সেটি শুনে মেরি দম্পতির হুঁশ উড়ে গিয়েছিল। কবিরাজ তাদের বলে তাদের মেয়ে হচ্ছে ডেভিলের মেয়ে। মেয়ের কাঁধে যে বার্থ মার্ক ছিল সেটি নাকি ডেভিলের মার্ক, আর সে নাকি ডেভিলের বংশধর। কবিরাজ তাদের আরও জানায় সে বহু সাধনা করে ঈশ্বরের ভক্ত কোনো দম্পতি খুঁজছিল যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের সান্নিধ্যে আসবে, আর তাদের সাথে রিচুয়াল করে সেই কবিরাজ একটি ডেভিলের বংশধর বানাবে আর তাকে দিয়ে সে কাজ করাবে। কবিরাজ এরপর তাকে বলে যে মারিয়ার বয়স 15 বছর হলে মেরি দম্পতি যেন মারিয়াকে তার কাছে নিয়ে যায়। 15 বছর সন্তান প্রাপ্তির আনন্দ দান করায় এটাই ছিল নাকি কবিরাজের পেমেন্ট। এই কথা শুনে মেরি দম্পতি প্রচন্ড রেগে যায়, আর সেই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর তারা এও জানায় মারিয়াকে তারা কবিরাজের কাছে কিছুতেই দিয়ে আসবে না। কবিরাজ এই কথা শুনে রেগে যায় আর তাদের বংশ শেষ করে দেবে বলে হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরি দম্পতি সেখান থেকে চলে আসেন, আর ঈশ্বর বিমুখিতার জন্য চার্চে এসে মাফ চায়, আর চার্চের ফাদারের কাছে কনফেস করে তাদের পাপের কথা। চার্চের ফাদার সব শোনে, আরও কয়েকজন ফাদারের সাথে পরামর্শ করেন যাদের মধ্যে আমার দাদুও ছিলেন। তারা মারিয়াকে দেখবে আর সেই শয়তানের ছায়াতল থেকে তাকে বাঁচাবে বলে ঠিক করে। যত যাই হোক সে তো মানুষের সন্তান, মানুষেরই জীবন তার ভেতর। শয়তানের কাছ থেকে গডের চাইল্ডকে তারা রক্ষা করতে নিজেদের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়। অবশেষে 2 দিন পর আমার দাদু আমার বাবা মেরি দম্পতির বাসায় যান মারিয়ার কন্ডিশন বুঝতে। আমার বাবা আর দাদু ফিরে এসে সেই বাসার কথা আলাপ করছিলেন, আর আমি তখন ওনাদের কথা শুনি। ওনাদের বর্ণনা মতে মারিয়াদের বাসা ছিল মাটির তৈরি, ভেতরে 3টা ঘর, একটা মেরি দম্পতির ঘর, একটি মারিয়ার ঘর, আর একটি মারিয়ার প্রয়াত দাদা দাদির ঘর। সেখানে সামনে ছিল গোয়াল ঘর আর উঠোন এবং রান্নাঘর। মারিয়ার বাসায় ঈশ্বরের আরাধনার কোনো জিনিস ছিল না। সন্ধ্যা হবার ফলে ঘরের ভেতরে কুপিবাতি জ্বলছিল, আর তার আলোতে পরিবেশটা যেন কেমন থমথমে আর ভয়ঙ্কর লাগছিল। বাসায় গডের কোনো বই আর কিছু জিনিস নেই কেন জিজ্ঞেস করলে মেরি দম্পতি মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। তারা মারিয়ার মা বাবার সাথে কথা বলে সবকিছু আরও একবার শুনে মারিয়ার রুমে ওকে দেখতে যাবে বলে জানায়।
মারিয়ার ঘরের কুপিবাতিটা খুব মিটমিট করে জ্বলছিল, কিন্তু মারিয়াকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। মারিয়া তাদের দেখে এমন কর্কশ একটা হাসি দেয় যা শুনে উপস্থিত সবার নাকি বুকের রক্ত পানি হয়ে গিয়েছিল। তারা মারিয়ার সাথে কথা বলতে গেলে মারিয়া ভয়েস শুনে তারা অবাক হয়ে যায়। মারিয়া বলছিল তাদের সেখান থেকে চলে যেতে, কিন্তু আমার দাদু তার গায়ে পবিত্র পানি ছেটাতেই নাকি আমার দাদুর ওপর ঝাঁপিয়ে পড়ে সে। আর সে বলে, তোকে না সাবধান করেছিলাম আসিস না, কেন আসছিস? এবার তোরা সবাই মরবি। এই বলে মারিয়া নিজের মাঝে ফিরে আসে আর আমার দাদুর কথা শুনে ওনাকে চিনতে পেরে তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন। আমার দাদু নাকি শুধু হেসে বলেছিলেন, তোমাদের জন্য প্রে করতে এসেছিলাম মা। এই বলে আমার দাদু আর বাকি সবাই চলে আসেন। রাস্তায় আসতে আসতে আমার দাদু ভাবছিলেন যে তাকে কখন সাবধান করলো ডেভিল। ভাবতে ভাবতে আমার দাদুর গতরাতে দেখা স্বপ্নের কথা মনে পড়ে যায়। উনি স্বপ্নে দেখেছিলেন যে কোন একটা কালো অবয়ব, যার মাথা হচ্ছে মহিষের মতো আর শরীরটা ছাগলের মতো, সেই অবয়ব তাকে শুধু একটা কথাই বলছে, সেটি হচ্ছে ডেথ। দাদু তখন এই স্বপ্নের অর্থ কি না জানায় স্বপ্নটাকে আমলে নেননি। এরপর উনি চার্চের ফাদারদের সাথে কথা বলেন আর জানতে চান এই অবয়ব আর ডেথের অর্থ কি। চার্চের ফাদার কিছু বই ঘেটে বলে দিলেন যে এর অর্থ হচ্ছে, সাবধান করছি, আমার সামনে এসো না, যদি আসো তাহলে মরবে। ডেভিল নাকি নিজের মতো করে সাবধান করছিল। এদিকে মারিয়ার অবস্থা আর স্বপ্নের অর্থ দুয়ে দুয়ে চার মিলে গেলে ওনারা বুঝতে পারেন যে মারিয়া কোনো ডিমনের মাধ্যমে পজেসড। এর মাঝে কিছুদিন পর গ্রামের মানুষ মারিয়ার কথা শুনে সেই কবিরাজকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিছুদিন মারিয়ার অবস্থার অবনতি হলে অবশেষে আমার দাদু, চার্চের ফাদার, আমার বাবা আর দুইজন সহযোগী মিলে মারিয়ার এক্সোসিজম করবে বলে ঠিক করে। কিন্তু এত ছোট বাচ্চার এক্সোসিজম পারফর্ম করা ক্ষতিকর, মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি আছে ভেবে তারা, যেহেতু মারিয়ার বয়স 15 বছর হয়নি, সেহেতু সেই ডেভিল সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করেনি বিধায় এক্সোসিজমের পরিকল্পনা বাদ দিয়ে মারিয়াকে চার্চে এনে 8 বছর লালন পালন করার প্রস্তাব দেওয়া হয় মেরি দম্পতিকে। মেরি দম্পতি রাজি হলে চার্চের একটি ঘরে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ঈশ্বরের ঘরে থাকার ফলে মারিয়ার ভেতর এই 8 বছর তেমন কোনো সমস্যা না দেখা গেলেও যেদিন মারিয়ার বয়স 15 বছর হয়েছিল সেদিন সকালে দেখা যায় মারিয়া চার্চের প্রেয়ার রুমের সামনে পড়ে আছে আর তার 2 পায়ের মাঝে সরু একটা বাঁশের কঞ্চি রাখা আর মুখ দিয়ে গেঁজা বের হচ্ছে। মারিয়াকে সুস্থ করতে আমার দাদু কাজে লেগে যান। উনি চিকিৎসার পাশাপাশি কবিরাজি করতেন, চিকিৎসা ছিল তার মূল কাজ। এদিকে মারিয়ার বয়স 15 বছর হবার দিন সেই কবিরাজ কোথা থেকে যেন মেরি দম্পতির বাসায় ফিরে আসে আর মারিয়াকে সে চাইতে থাকে। গ্রামের মানুষ জড়ো হয়ে কবিরাজকে বাধা দিবে, এমন সময় মারিয়া কোথা থেকে যেন চলে আসে সেই কবিরাজের সামনে। আর মারিয়ার চেহারা আর ওর গলার আওয়াজ একেবারে পাল্টে গিয়েছিল সেই সময়। মারিয়াকে দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মারিয়া শুরুতে নিজের বাবা মার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে জোরে ওর বাবার মাথায় চড় দিয়ে ফেলে দেয়। মারিয়ার বাবার কান আর নাক দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছিল আর তা দেখে মারিয়ার মা অজ্ঞান হয়ে যান। এদিকে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে কবিরাজকে গণপিটুনি দিতে গেলে কবিরাজ কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। কিছুদিন পর চার্চের ফাদার এসে মারিয়াকে কয়েকজনের সাহায্যে রুমে নিয়ে গিয়ে বেঁধে ফেলে আর আমার দাদুকে বাসায় ডাকতে আসেন। এদিকে আমার দাদুর অবস্থা ছিল অনেকটা খারাপ। মারিয়ার চিকিৎসা করার সময় আমার দাদু অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কেন সেটি আমি কখনো তার কাছ থেকে শুনিনি বা আমার দাদু আমার কাছে কোনোদিন সেটা বলেনি। এরপর আমার বাবা, আমার দাদু আর চার্চের ফাদার মিলে শুরু করতে চান মারিয়ার এক্সোসিজম। মারিয়াকে তার ঘরে 4-5 জন পুরুষ মিলে ধরে রেখেছিল, কিন্তু কিছুতেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। অবশেষে আমার দাদু আর ফাদার মিলে বিছানার চারপাশে ঘের দিয়ে সেই ঘেরের ভেতর একটু শাবল মাটিতে পুঁতে দেন আর মারিয়া একেবারে চুপ হয়ে যায়। আমার দাদু বলেছিলেন এভাবে নাকি কোনো শয়তানকে বশ করা যায়। তখন মারিয়াকে জিজ্ঞেস করা হয় সে কেন মারিয়াকে ধরেছে। এই কথা শুনে মারিয়া কথা বলতে শুরু করে। মারিয়ার গলায় শয়তানটি বলছিল তার নাম হচ্ছে নারুস। নারুস নাকি মারিয়ার ভাই। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর এর মানে জিজ্ঞাসা করে। মারিয়া বলতে থাকে কবিরাজের দেয়া রক্ত আর জমিতে পড়ে থাকা পাখির মাংস খেয়ে তারা নাকি নারুসকে আহ্বান করে, কিন্তু ততদিনে মেরি দম্পতি অলরেডি নাকি প্রেগনেন্ট ছিল মারিয়ার সাথে।
তাই নারুস নাকি জন্ম নিতে পারেনি, কিন্তু যমজ হিসেবে মারিয়ার সাথে একই শরীরে বসবাস করতে শুরু করে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। আর আমার দাদু বাইবেল হাতে ভার্স পড়া শুরু করেন। উনি বারবার মারিয়ার সামনে ক্রস আঁকছিলেন আর নিজের গলায় থাকা ক্রস মারিয়ার শরীরে লাগাচ্ছিলেন, আর মারিয়া আর্তচিৎকারে ভেসে যাচ্ছিল এলাকা। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় আর ঘরের কুপিবাতি বাতাসের ঝটকায় নিবিড় হয়ে পড়ে। এরপর একজন গিয়ে সেই বাতির পাশে হাত দিয়ে সেটিকে জ্বলতে সহায়তা করে। সম্পূর্ণ এলাকাটাতে যেন হাজার হাজার কণ্ঠ ফিস ফিস করে বলছে, গড এখানে নেই, গড এখানে নেই। এরপর চার্চের ফাদার আর আমার দাদু দুজন মিলে আমার বাবা আর সবার সাহায্যে মারিয়াকে চার্চের ভেতরে নিয়ে আসার পরিকল্পনা করেন। যথারীতি মারিয়াকে চার্চে আনা হয়, আর আনতে গিয়ে আমার দাদুর এক পায়ের মাঝে বাঁশের ছোট কঞ্চি ঢুকে যায় এবং তিনি আহত হন, কিন্তু উনি হাল ছেড়ে দেননি। চার্চে এনে মারিয়ার এক্সরসিজম করা হয়, কিন্তু কয়েক ঘন্টা চেষ্টা করেও তাকে সুস্থ করা যায়নি। মারিয়াকে চার্চের প্রেয়ার ঘরে রাখা চেয়ারে বেঁধে তাকে গডের নামে চলে যেতে বলা হয়, কিন্তু সে যাবে না বলে জানায়। অবশেষে সবাই মিলে বাইবেলের ভার্স পড়ে মারিয়াকে মাঝখানে রেখে বৃত্তাকার ভাবে দাঁড়িয়ে অনেক রকম কাজ করার পরে একসময় নারুস কিছুটা দুর্বল হয়ে পড়ে। আরেকটু পর মারিয়ার আওয়াজ শোনা যায়। সবাই ভাবে মারিয়া হয়তো সুস্থ হয়ে গেছে। আমার দাদু তার হাতে একটি তাবিজ বেঁধে মারিয়ার ফাদারকে বলেন, এই তাবিজ যেদিন হাত থেকে খুলবে সেদিন আর কিছুই করার থাকবে না। এরপর মারিয়াকে চেয়ার থেকে খুলে বাসায় নিয়ে আসতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় আর কোথায় যেন চলে যায়। আর সবার কানে বাজে ভাবে হাসার আওয়াজ শোনা যায়, কিন্তু হাসির আওয়াজটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ আমার দাদুর পা কিছু একটাতে জড়িয়ে ধরে এবং কেটে যাওয়া অংশটা নখের আঁচড় দিয়ে কামড় বসিয়ে দিয়ে মাংস চিরে খেতে শুরু করে। আমার দাদু চিৎকার দেয় এবং সবাই মারিয়াকে ধরে আবার চেয়ারে বসাতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ফেলে কোথায় যেন চলে যায়। এরপর থেকে মারিয়াকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি। এরপর আমার দাদু আমার বাবাকে বলেন হাত চালান দিতে। হাত চালান কি সেটা একটু বলি। দোয়া ও কিছু নির্দিষ্ট কাজের মাধ্যমে মাটিতে হাত দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করা, অর্থাৎ কোনো কিছু একটা পড়ে মন্ত্রতন্ত্র পড়ে এটা করা, কারণ যদি হাত চালানে মারিয়াকে পাওয়া যায়। আমার বাবা হাত চালান দিয়ে চার্চ থেকে একটু দূরে একটা জায়গায় অজ্ঞান হয়ে যায়। সেই জায়গা খুঁড়ে একটি মরা পাখি পাওয়া যায়। এরপর সেটিকে চার্চে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু মারিয়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় যে কালো ঘোমটা দিয়ে মারিয়াকে মাঝে মাঝে নাকি গ্রামে দেখা যেত, কিন্তু সেটি মারিয়াই কিনা সে বিষয়ে কেউ সার্টেনলি কিছু বলেনি। মারিয়ার বাবা মারিয়া ওইভাবে মরে যাবার পর থেকে পাগল হয়ে যায় আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন উনি। মারিয়ার মা সবকিছু নিজ চোখে দেখে পাথর হয়ে গিয়েছিলেন। মানুষের বাসায় ভিক্ষা করে খেতেন, কিন্তু কখনো ভিক্ষার জন্য উনি কারো কাছে কিছু চাইতেন না, চুপ করে থাকতেন। আর আমার দাদুর পায়ের অংশে মারিয়ার কামড়ের পর সেই অংশ পৌঁছে গিয়ে 1 মাসের মাঝে আমার দাদুও মারা যান। ডেভিল আমার দাদুকে স্বপ্নে সাবধান করেছিল, কিন্তু দাদু বুঝেননি, তাই আজ উনি আমাদের মাঝে নেই। ডেভিল তার ওয়ার্নিং পূরণ করে দেখিয়েছিল। সাইমন তার দাদু এরিকের মুখে তার দাদু অর্থাৎ এরিকের দাদুর ঘটনা শুনে নাকি এরিক দাদুকে জিজ্ঞাসা করেছিল যে সে কবিরাজি করে কিনা, কারণ সাইমন ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে আর গ্রামে বেশি একটা থাকেনি, তাই তার জানা ছিল না। সাইমনের কথা শুনে তার দাদু এরিক হেসেছিল, কিন্তু কিছু নাকি বলেনি। সাইমনের ঘটনা শেষ হবার পর আমি আর সাইমন দুজনে আবার চা নিয়ে দোকানে বিল পরিশোধ করে চলে আসি, কিন্তু আস্তে আস্তে আমি ভাবছিলাম একজন দাদুর নিজের দাদুর ঘটনা অর্থাৎ পরদাদুর ঘটনা কিভাবে লিখি। আমি অবশেষে যতটুকু পেরেছি লেখার ট্রাই করে লিখে পাঠিয়ে দিলাম রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বিশ্বাসের কথা বলে সাইমনের ঘটনাটি আমার অথেন্টিক লেগেছে, আর ইনস্ট্যান্টলি বানিয়ে বানিয়ে আমার মনে হয় না একটানে ওর মতো এইভাবে ঘটনা বানিয়ে বলা সম্ভব। রাসেল ভাই ভূত.com থেকে আমার জীবনে অনেকের কাছ থেকে অনেকের সাকসেসের ঘটনা আমি শুনেছি। কারো সাহায্য করতে গিয়ে ফেলিয়ারের ঘটনা বেশি একটা শোনা যায় না, তাই আজ আপনাদের সাথে একটি ফেলিয়ারের ঘটনা অর্থাৎ ফেল করেছে এরকম একটা ঘটনা আজকে শেয়ার করলাম। আমি আরেকটি ঘটনা বলতে চাই রাসেল ভাই লিসনারদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করা। আমি ভেবেছিলাম খুব সহজ একটি কাজ, কিন্তু না, কাজটি এতটা সহজ নয়। মাঝে মাঝে এমন কিছু ঘটনা পাই নিজেই ভাবি এই ঘটনা শুনতে এত দূর এলাম।
আমাদের নিজেদেরও ঘটনা যাচাই বাছাই করে তারপর একটা দুইটা ঘটনা পাঠাবার উপযোগী বলে মনে হয়। আর 2 আগস্ট সাইমনের মুখ থেকে ঘটনাটি শুনে আমি স্টোরির সত্যতা জানতে চাইলে সাইমন আমাকে বলেছিল 11 তারিখ তার মা আসবেন, আমি যেন ভেরিফাই করে নেই। যথারীতি আজকের ঘটনাটি সাইমনের মায়ের কাছ থেকে ভেরিফাই করে নেয়া। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনাবার জন্য। সবাইকে ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার ঘটনাটি শোনার জন্য। ভূত.com দীর্ঘজীবী হোক, সবাই ভালো থাকবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে রাসেল ভাই, আপনি চাইলে সেগুলো শেয়ার করব। আমি সাবিত বলছি ময়মনসিংহ থেকে। আসসালামু আলাইকুম। এটা বলে তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। ওয়ালাইকুম সালাম। আপনার এই ঘটনাটিও চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের কাছেও এরকম ভয়ঙ্কর ঘটনা থাকে তবে সেগুলো লিখে পাঠান আমাদেরকে, এবং লিখে পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি।